হ্যালো, একটু জানাবেন পিপিটি দেখা যাচ্ছে কিনা, একটু মেসেজ করে জানাবেন। হ্যালো, সৌমেন সিংহ রায়, ভয়েস ক্লিয়ার আছে? আর পিপিটি দেখা যাচ্ছে কিনা একটু জানাবেন। হ্যালো, হ্যালো, একটু মেসেজ করে জানাবেন ভয়েস শোনা যাচ্ছে আর পিপিটি দেখা যাচ্ছে কিনা। সৌমেন, জানাবেন একটু। ওকে, হ্যাঁ, একটু রিপ্লাইটা তাড়াতাড়ি দেবেন। যাই হোক, আজকে আমরা সি ফ্লোর স্প্রেডিং সম্পর্কে ডিটেলসে জানবো। জি টেকটনিকের খুব গুরুত্বপূর্ণ একটা অধ্যায়, সি ফ্লোর স্প্রেডিং। তো সমুদ্র বক্ষ ধীরে ধীরে বিস্তৃত হচ্ছে, এই ব্যাপারটা আমরা সি ফ্লোর স্প্রেডিং বলি। অর্থাৎ সমুদ্রের তলদেশ ক্রমাগত প্রসারিত হচ্ছে, ধীরে 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 সমুদ্রের তলদেশটা বাড়ছে। তো সেটাকে আমরা সি ফ্লোর স্প্রেডিং বলছি। এখন আমাদের প্রাথমিকভাবে এই তত্ত্বটা, এটা একটা তত্ত্ব, তো এই তত্ত্বটা কিভাবে এলো, কখন এলো, সেই সময়টা খুব গুরুত্বপূর্ণ। কেন? কারণ এই তত্ত্বের কি ভিত্তি রয়েছে, কি পটভূমি রয়েছে, সেটা আমরা কিন্তু বুঝতে হবে আমাদের। তো সরি, 1950-এর দশকে হ্যারি হেমন্ড হেস, তিনি 1950-এর দশকে একটা সুদীর্ঘ গবেষণা কাজ চালিয়ে যান, মহাসাগরের তলদেশ নিয়ে গবেষণা চালিয়ে যান। এবং 1950 যখনই আমরা কথাটা বলছি, তখন কিন্তু আমাদের মাথায় একটা জিনিস কাজ করবে, যে এই সময় কিন্তু পাত সংস্থান তত্ত্ব আসেনি। এসেছে কি না, ওয়েগনারের মহাদেশীয় সঞ্চরণ তত্ত্ব এবং আর্থার হোমসের তাপীয় পরিচলন স্রোত তত্ত্ব। তো এই দুটো তত্ত্ব, তার উপর ভিত্তি করে কিন্তু পরবর্তীকালে হ্যারি হেস এই গবেষণাটা, কিছু বলবেন? আচ্ছা, তো 1960 নাগাদ, অর্থাৎ 10 বছর গবেষণার পর, তিনি 1962-তে হিস্ট্রি অফ ওশেন বেসিন এই বইটা তিনি প্রকাশ করছেন। হিস্ট্রি অফ ওশেন বেসিন, ঠিক আছে, হিস্ট্রি অফ ওশেন বেসিন। এবার তত্ত্বটা থেকে তিনি কি প্রাথমিকভাবে কি অনুমান করছেন, যে মহাসাগরীয় ভূত্বক সেটা ধীরে ধীরে বিস্তৃত হচ্ছে। আমরা যদি আটলান্টিক মহাসাগরকে হিসাব করে দেখি, তাহলে দেখা যাবে প্রতি বছর 2 সেন্টিমিটার হারে ডান দিকে 1 সেন্টিমিটার, বাম দিকে 1 সেন্টিমিটার করে কিন্তু সেটা সরে যাচ্ছে। আর কি, শৈলশিরা অঞ্চলে, যেখানে আটলান্টিক মহাসাগরের মাঝ বরাবর শৈলশিরা রয়েছে, সেই শৈলশিরার মধ্যে কিন্তু ট্রান্সফর্ম চ্যুতি দেখতে পাওয়া যায়। চ্যুতি সম্পর্কে বিস্তারিত বিষয়তে আমরা আসবো, সমস্ত বিষয়টাই আমরা ডিটেলে আলোচনা করব। প্রেক্ষাপটটা আমরা বুঝলাম, এবং
হ্যারি হেস কি দেখে গবেষণা কাজ শুরু করছেন সেটা আমরা এখানে বললাম, এবং আলটিমেটলি মূল তত্ত্বটা কি বলছে সেটা আমরা এখানে একটা ভিডিও দেখে নেব। এখানে আমরা দেখতে পাচ্ছি কি এটা মহাসাগরের তলদেশ অংশ, এবং ঠিক মাঝ বরাবর সেটা কিন্তু ধীরে ধীরে পিছনের দিকে সরছে, ধীরে ধীরে বিপরীত দিকে চলা শুরু হচ্ছে, ধীরে ধীরে উল্টো দিকে কিন্তু যাচ্ছে। তো এটাকে আমরা বলছি সি ফ্লোর স্প্রেডিং, সমুদ্রবক্ষের বিস্তৃতি। ধীরে ধীরে দেখুন সরে যাচ্ছে, নতুন ভূত্বক বেরিয়ে আসছে, পুরাতন ভূত্বক কিন্তু পরস্পর দূরে সরতে থাকছে, পরপর দূরে দূরে সরে যাচ্ছে। তো এই জিনিসটাই কিন্তু সি ফ্লোর স্প্রেডিং। এটা খুব সহজ বিষয়, আপনারা জানেন, কিন্তু এখানে দু তিনটে বিষয় রয়েছে। এখানে দেখুন এই যে এক একটা অংশ, এক একটা অংশ কেন পার্টে ভাগ করা আছে, যাতে করে বোঝা যায় যে হ্যাঁ পুরাতন কোনটা কোনটা নতুন ভূত্বক। যত পরপর দূরে দূরে সরছে, দূরের অংশগুলো পুরাতন শিলা, এবং এই নতুন যেখানে তৈরি হচ্ছে সেটা নবীন শিলার অন্তর্গত। এটা তত্ত্বের একটা বেসিক বিষয়, তত্ত্বের বেসিক বিষয়। এইবার আমাদের আরেকটা বিষয় মনে রাখতে হবে যে সমুদ্র পৃষ্ঠের যে গভীরতা, অর্থাৎ সমুদ্রের পৃষ্ঠের যে শিলা রয়েছে তার গভীরতা কিন্তু 6 থেকে 7 কিলোমিটার। মহাদেশীয় ভূত্বকের গভীরতা কিন্তু 30 থেকে 40 কিলোমিটার। তো এটাও একটা গুরুত্বপূর্ণ বিষয়। মহাদেশীয় ভূত্বক, আমরা এখানে চিত্রটা দেখব, একটু বড় করে দেখব। এখানে এখানে সামুদ্রিক ভূত্বক রয়েছে, এটা তার পাশে মহাদেশীয় ভূত্বক কিন্তু রয়েছে। অর্থাৎ খুব সাধারণ বিষয় যে আমরা যদি আটলান্টিক মহাসাগরকে ধরি, এই দিকটা হচ্ছে দক্ষিণ আমেরিকা, আর একটা আফ্রিকার অংশটা, আর এই জায়গাটা হচ্ছে আটলান্টিক মহাসাগরের তলদেশ। এই তলদেশটা কিন্তু ধীরে ধীরে বিপরীত দিকে সরে যাচ্ছে, ধীরে ধীরে বিপরীত দিকে সরে যাচ্ছে, উল্টো দিকে সরে যাচ্ছে, প্রসারিত হচ্ছে, এবং প্রসারিত হয়ে যাচ্ছে কোথায়? এই মহাদেশীয় ভূত্বকের নিচে কিন্তু প্রবেশ করে যাচ্ছে। এইটাও একটা বিষয়। শুধু কি এখানে প্রসারণ হচ্ছে? তাহলে তো পৃথিবীর আয়তন বেড়ে যেত। তো এইটা কিন্তু ধীরে ধীরে প্রবেশ করছে এখানে, ধ্বংস হচ্ছে। এটা একটা অতি গুরুত্বপূর্ণ বিষয়, অতি গুরুত্বপূর্ণ একটা বিষয়, যে প্রসারণ তো হচ্ছেই, তার সাথে সাথে কিন্তু ধ্বংসটাও হয়ে যাচ্ছে। এবার আমরা পরবর্তী অংশে চলে যাব, যে ধারণার এখানে এখানে অন্তর্ধানটা দেখানো আছে, অর্থাৎ এখানে প্রসারিত হচ্ছে এবং এখানে অন্তর্ধান হচ্ছে। এখন আমাদের এই সমুদ্রবক্ষের বিস্তৃতির তত্ত্বে, সমুদ্রবক্ষের বিস্তৃতির তত্ত্বে আমরা কিন্তু বেশ কিছু বিষয় পাই, বেশ কিছু টার্ম পাই। সেই টার্মগুলো, কনসেপ্টগুলো খুব ইম্পর্টেন্ট, সেগুলো আমাদের পরপর জানতে হবে, সেগুলো আমরা পরপর দেখতে পাবো এবং সেটা নিয়ে আলোচনা করব। তো বিভিন্ন কারণে মিডওসেনিক রিজ অঞ্চলে, বিভিন্ন কারণে চ্যুতি, ফাটল, মহাসাগরীয় শৈলশিরাটা কিভাবে উৎপত্তি হলো, সেটা এই সমস্ত কিছু নিয়ে এটা কিন্তু হয়েছে। এখন আমরা কি বললাম যে হ্যারি হেস ওয়েগনারের যে তত্ত্ব, সেই ওয়েগনারের তত্ত্ব থেকে অনুপ্রাণিত হয়েছিলেন। এবার ওয়েগনার মহাদেশগুলো চলছে কি কিসের কথা বলেছিলেন? তিনি কিন্তু জোয়ারি শক্তির কথা বলেছেন, যার শক্তি খুব একটা বেশি নেই। তো আমাদের বুঝতে হবে যে সমুদ্রক্ষের বিস্তৃতি যখন আসছে তখন কিন্তু পাত সংস্থান তত্ত্বটা দাঁড়ায়নি, পাত সংস্থান তত্ত্ব কিন্তু তখনও দাঁড়ায়নি। তাও কিন্তু এই সমস্ত বিষয় তখনও চর্চাতে চলেছিল। এবার যেহেতু পরিচলন স্রোতের কথা অলরেডি বলেছেন হোমস, সেইটা কিছুটা গুরুত্ব দিয়ে সেটাকে এখানে তিনি বলতে চেষ্টা করেছেন। পরিচলন স্রোতের একটা ভূমিকা এখানে আছে, এটা কিন্তু তিনি বলেছেন। তো এবার আমাদের যেটা মূল অংশ, এই অধ্যায়ের মূল অংশ বলতে পারি, যে প্রমাণ। সমুদ্রবক্ষের বিস্তৃতি হচ্ছে, সেটার প্রমাণ কি বলা হতেই পারে। তো দুটো ধরনের প্রমাণ আছে, একটা হচ্ছে বিস্তৃতি সংক্রান্ত প্রমাণ, আর একটা হচ্ছে
অন্তর্ধান সংক্রান্ত প্রমাণ, অর্থাৎ এই যে বিস্তার হচ্ছে সেটারও প্রমাণ আছে, অন্তর্ধান হচ্ছে সেটারও প্রমাণ আছে। সেগুলো কি কি সেগুলো আমরা পরপর জানবো। এখন প্রথমত হচ্ছে ম্যাগমার পরিচলন স্রোত, এটা একটা সমুদ্র বক্ষের বিস্তৃতির একটা অন্যতম কারণ। পরিচলন স্রোত যেটা আমরা দেখতে পাচ্ছি এখানে, আউটার কোরের এখানে ম্যান্টেল যেটা আমাদের গুরুমণ্ডলের অংশ, গুরুমণ্ডলের উপরের দিকে অ্যাস্থেনোস্ফিয়ার আছে, সেই অ্যাস্থেনোস্ফিয়ারের মধ্যে এখানে অতিরিক্ত তাপ যেগুলো যে অঞ্চলগুলোতে থাকে সেখান থেকে ওপর দিকে প্রবাহিত হয় লাভা, আবার সেটা কিছু দূর পর গিয়ে আবার এই রাউন্ড শেপে কিন্তু এইভাবে ওপর নিচে চলতে থাকে, যেটাকে আমরা পরিচলন স্রোত বলছি। তো সেটা একটা চালিকা শক্তি, ভূখণ্ডের চালিকা শক্তি এবং সঞ্চরণশীল পাত। এটা আমরা যদিও হ্যারি হেসের কথা ধরে বলবো না, কারণ হ্যারি হেস পাতের কথা বলেনি, তিনি জানতেনই না তখন এই বিষয়টা। তো সেটা আমরা এখন বলতে পারি যে পাতের চলন, সেটার সাথে কিন্তু সমুদ্রকের বিস্তৃতি একটা কানেকশন আছে, এটা সরাসরি আমরা বলতে পারি। তো এটা হলো। এবার দেখুন এই প্রমাণের মধ্যে একটা অতি গুরুত্বপূর্ণ প্রমাণ হচ্ছে আগ্নেয় শিলার বয়স। এখানে আমরা জানি কি, যেটা আমরা ভিডিওতেও দেখলাম, যে শৈলশিরা থেকে যত আমরা দূরে যাব, শৈলশিরার কাছে একদম নবীন শিলাটা পাওয়া যায়, যত পেছন দিকে যাব তত কিন্তু পুরাতন শিলা সেখানে আমরা দেখতে পাবো, বয়স অনেকটা বেশি। এবং একদম শৈলশিরার মধ্যে ফাটল দেখতে পাওয়া যায়, সেই ফাটলের মধ্যে নবীন ব্যাসল্ট লাভা সেটা পাওয়া যায়, এবং এই জিনিসটা কিন্তু চলতে থাকে। তো এই কারণে আমরা যত বেশি দূরবর্তী স্থানে যাব শৈলশিরা থেকে, তত বেশি কিন্তু পুরাতন শিলা আমরা পাব। তো এটা একটা খুব গুরুত্বপূর্ণ প্রমাণ যে হ্যাঁ, সত্যি এখানে নতুন ভূত্বক তৈরি হচ্ছে এবং পিছন দিকে সরে যাচ্ছে। আর কি গায়টের অবস্থান। গায়ট, গায়ট কি? গায়ট হচ্ছে সমতল মস্তক বিশিষ্ট পাহাড়। এখন এখানে আমরা একটা ছবি দেখতে পাচ্ছি গায়ট। গায়ট কি না, আগ্নেয় দ্বীপ ছিল, একটা সময় আগ্নেয় দ্বীপ ছিল, এর মাথাটা কিন্তু সমুদ্রের ওপরে ছিল, সমুদ্রের তলের ওপরে ছিল মাথা। এখন সমুদ্রের তরঙ্গের আঘাতে গায়ট যেটা ছিল পাহাড়, তার মস্তক দেশটা সমতল হয়ে যায় সমুদ্র তরঙ্গের আঘাতে। এই জন্য গায়টের পাহাড়ের মানেই হচ্ছে সমতল মস্তক বিশিষ্ট পাহাড়। এখন এই পাহাড়টা আমরা অনেকটা নিচে খুঁজে পাই, সমুদ্রের মধ্যে অনেক নিচে গায়ট দেখা যায়। তো যার মাথাটা নাকি সমুদ্র তরঙ্গের আঘাতে সমান হয়ে গেল, সেটা এত নিচে কি করে আছে, কি করে পাচ্ছি আমরা এত নিচে সেটাকে? এটা থেকে প্রশ্ন শুরু হয় এবং তখন ভাবনা হয় যে তাহলে নিশ্চয়ই ভূখণ্ডের কোথাও নিচে নেমে যাওয়ার বিষয়টা আসছে, সমুদ্রের ভূত্বক কোথাও নিচে নেমে যাচ্ছে। কেন নেমে যাচ্ছে না, যেইখানে মহাদেশের কাছাকাছি অঞ্চল, সেই জায়গাটাতে ওই অংশটা আস্তে আস্তে মহাদেশের পাতের নিচে চলে যাচ্ছে। সেই কারণে তার সাথে সাথে এই গায়টটাও কিন্তু ধীরে ধীরে নিচের দিকে নামছে। এটা একটা অতি গুরুত্বপূর্ণ বিষয়, গুরুত্বপূর্ণ প্রমাণ যে হ্যাঁ, কোথাও অন্তর্ধানও হচ্ছে, অন্তর্ধানও কিন্তু কোথাও হচ্ছে, এটা আমরা এখান থেকে বুঝতে পারি। তো গায়ট কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ প্রমাণ যে হ্যাঁ, সত্যি সত্যি কোথাও না কোথাও ভূত্বক কিন্তু ভেতরে চলে যাচ্ছে, নিচে বসে যাচ্ছে। এটা হলো। এরপর যে কনসেপ্টটা সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কনসেপ্ট, সেটা হচ্ছে প্যালিওম্যাগনেটিজম বা পুরা চুম্বকত্ব। তো আমরা যখনই পুরা কথাটা ব্যবহার করি, পুরা মানে হচ্ছে প্রাচীন, পুরা মানে হচ্ছে প্রাচীন। তো পুরা চুম্বকত্ব জিনিসটা কি? প্রাচীন চুম্বকত্ব তার মানে কি? তার মানে হচ্ছে আমাদের যে চুম্বক মেরু, আমাদের যে চুম্বক মেরু, সেটা কিন্তু এখন আমরা যেটা উত্তর দক্ষিণে দেখছি, প্রকৃত যে ম্যাগনেটিক নর্থ, ম্যাগনেটিক যে নর্থ, সেটা কিন্তু নর্থ সাউথ, তার পরিবর্তন হয়। জিনিসটা কিরকম? প্রতি 2 লক্ষ বছর অন্তর এটা কিন্তু ধীরে ধীরে পুরোপুরি দিকটা পাল্টে ফেলে।
অর্থাৎ চুম্বকীয় মেরুটা পাল্টাতে থাকে, চেঞ্জ হতে থাকে। এখন যেখানে উত্তর মেরু দক্ষিণ মেরু, সেটা কিন্তু আগামী কয়েক বছর পর উত্তর মেরু দক্ষিণ মেরু কিছুটা সরে যাবে, ঘুরে যাবে। তো এটা কমপ্লিটলি ঘুরে একেবারে এখন যেখানে উত্তর মেরু আছে সেটা দক্ষিণ মেরু, এবং দক্ষিণ মেরুটা উত্তর মেরু হতে প্রায় 2 কোটি বছর সময় লাগে। সরি, 2 লক্ষ বছর, 2 লক্ষ বছর সময় লাগে চেঞ্জ হতে। এখন এটা আমাদের কিরকম প্রমাণ আমরা পাচ্ছি? না, যে সমস্ত লাভা বেরিয়ে আসছে ভূপৃষ্ঠ থেকে, ভূ অভ্যন্তর থেকে লাভা বেরিয়ে আসছে, তারা তরল। তো সেই লাভাটা বেরিয়ে আসার পর তরল লাভার মধ্যে যেসব লৌহ ঘটিত উপাদান আছে, লোহা, নিকেল, কোবাল্ট, যারা চুম্বকীয় মেরু দ্বারা আকর্ষিত হয়, তাদের সজ্জাবিন্যাসটা হচ্ছে যে সময় তারা তরল থাকছে সেই সময় অনুসারে তাদের সজ্জাবিন্যাস হচ্ছে। যে সময় তারা তরল থাকছে সেই সময় তাদের সজ্জাবিন্যাস হচ্ছে। অর্থাৎ এখন আজকে যদি নতুন লাভা বেরিয়ে আসে, তাহলে আজকে যেখানে উত্তর মেরু দক্ষিণ মেরু যেদিকে, সেই দিক অনুযায়ী ওই লৌহ ঘটিত কণাগুলো সজ্জিত হবে এবং সেটা কঠিন হয়ে যাবে। কঠিন হওয়া মানে তারা তাদের দিকটা আর পাল্টাতে পারবে না। চুম্বক মেরু পাল্টে গেলেও তাদের দিক আর পাল্টাবে না, কারণ তারা কঠিন হয়ে জমে গেছে। এখন আজ থেকে আরো 10,000 বছর পরে আবার যখন নতুন লাভা আসবে, নতুন লাভা প্রবাহিত হবে, বা আমি 100-200 বছর পরেও বলতে পারি, 5,000 বছর পরেও বলতে পারি, নতুন লাভা বেরিয়ে আসা মানেই তার মধ্যেকার লৌহ ঘটিত উপাদানগুলো সেই সময়ের যে উত্তর মেরু দক্ষিণ মেরু সেই অনুযায়ী সজ্জিত হবে। তাহলে পুরাতন শিলা থেকে আমরা যদি নমুনা সংগ্রহ করি এবং সেইটাতে কি ধরনের চুম্বকত্ব আছে সেটা লক্ষ্য করি, অর্থাৎ বিভিন্ন লৌহ ঘটিত কণার মেরু সজ্জা যদি লক্ষ্য করি, তাহলে কিন্তু আমরা সেই পরিবর্তনটা বুঝতে পারব যে আজকে যেখানে উত্তর মেরু দক্ষিণ মেরু সজ্জা, বিগত কয়েক বছর মানে কয়েক হাজার বছর আগে অন্যদিকে সজ্জা ছিল। তাহলে কি প্রমাণ হলো তা থেকে? যে বিভিন্ন সময়ে লাভা বেরিয়ে আসছে, বিভিন্ন সময়ে নতুন ভূত্বক, নতুন প্রসারণ কিন্তু হচ্ছে। কারণ না হলে পুরাতন জায়গাতে আলাদা সজ্জাবিন্যাস, নতুন জায়গাতে আলাদা সজ্জাবিন্যাস, সেটা কিন্তু পাওয়া যেত না। যে সময় যেদিকে মেরু থাকে সেই সময় সেই অনুযায়ী সজ্জাবিন্যাসটা হয়। আচ্ছা, এই যে প্যালিওম্যাগনেটিজমের কথা বলছি, এটা কি বোঝা যাচ্ছে? আপনারা একটু মেসেজ করে আমাকে বলুন তো, কারণ সবচেয়ে গুরুত্বপূর্ণ কনসেপ্ট যদি বলা হয় তাহলে কিন্তু সেটা এইটা। গোটা আমাদের এই যে অধ্যায়টা রয়েছে, সিফ্রো স্প্রেডিং এর যে অধ্যায়টা রয়েছে, এই পুরাচুম্বকত্ব কনসেপ্টটা সবচেয়ে ইম্পর্টেন্ট। প্যালিওম্যাগনেটিজম, বলুন তো এটা বোঝা যাচ্ছে কিনা? হ্যাঁ কিংবা না, কিংবা যদি আরো কিছু বলার থাকে আমাকে একটু জানান মেসেজ করে। আরেকবার বলবো। বেশ, দেখুন, সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা প্রথম আমাদের বুঝতে হবে সেটা হচ্ছে চৌম্বক মেরু পাল্টায়, চৌম্বক মেরুর দিক পাল্টায়, এবং নরম লাভা, গলিত লাভার মধ্যে যে চুম্বক পদার্থ, আমি লোহাই ধরে নিচ্ছি, শুধু লোহার সাথে আরো অনেক কিছু থাকে, তো লোহা, আজকে যে লাভাটা মধ্যে তরল লাভা বেরিয়ে এলো বাইরে, তার মধ্যে যে লোহা আছে সেটা উত্তর মেরু দক্ষিণ মেরু নিঃসজ্জিত, কারণ লোহা চুম্বক দ্বারা আকর্ষিত হয়। তো সেই কণাটা উত্তর মেরু দক্ষিণ মেরু অনুযায়ী, আজকের উত্তর মেরু দক্ষিণ মেরু অনুযায়ী সজ্জিত হয়ে গেল, দিয়ে কঠিন হয়ে গেল। সেই অংশটা আস্তে আস্তে পিছন দিকে সরবে, যেটা আমরা ভিডিওতে দেখলাম। এখানে নতুন বেরিয়ে এলো, কালকে সেগুলো এখানে চলে গেল, কালকে মানে কয়েক বছর পরে, কয়েক হাজার বছর পরে এদিকে সরে গেল, দিয়ে আবার নতুন বেরিয়ে এলো লাভা। সেখানকার মধ্যেকার যে লোহা, সেটা সেই সময়কার উত্তর মেরু দক্ষিণ মেরু সজ্জিত হয়ে গেল। আবার আরো 5,000 বছর পর এইখানে সরে গেছে, তখন আগেরটা, দ্বিতীয়টা এখানে চলে এসছে, আবার নতুন বেরিয়ে এসছে। তার মধ্যে যে লোহা, সেটা আবার তখনকার উত্তর মেরু দক্ষিণ মেরু সজ্জিত হবে। তাহলে
আমরা যদি পুরাতন শিলাতে যাই, সেখানে দেখবো সজ্জাবিন্যাস উল্টো দিকে, অন্যদিকে। আবার পরেরটাতে দেখবো সেখানে অন্যদিকে, আবার নতুনটাতে দেখবো অন্যদিকে। এ থেকে এটাই প্রমাণিত হয় যে বিভিন্ন সময়ে বিভিন্ন লাভা বেরিয়ে এসেছে, এবং এই যে প্রসারণ হচ্ছে, পুরাতন দিকে যত যাচ্ছে ম্যাগনেটিজম পাল্টে যাচ্ছে। তার মানে কি এটা প্রসারণ না হলে তো সম্ভব ছিল না, পুরোটা একই থাকতো। এবার বোঝা গেছে? বলুন তো, এবার বলুন। আদিত্য, সৌমেন, বলুন একটু বোঝা গেল কিনা। আচ্ছা, সৌমেন বলছেন হয়ে গেছে, বোঝা গেছে। বাকিদেরও তাই, একই তো, বোঝা গেছে। ওকে, হ্যাঁ, এটা মনে রাখবেন, এটা খুব গুরুত্বপূর্ণ একটা কনসেপ্ট, পুরা চুম্বকত্ব। তো এর বিজ্ঞানী ব্রুচেস এবং চেভেলিয়ার বা কেডালিয়ার, এরা এরকম পুরা চুম্বকত্বের কথা প্রথমে তুলে ধরেন, এবং এটাকে একটা প্রমাণ হিসেবে ধরা হয়। বুঝতেই পারছেন নতুন বোধক তৈরি হচ্ছে কি না হচ্ছে, সেটা কিন্তু এখান থেকে প্রমাণ করা সম্ভব হয়। ঠিক আছে। এটা হলো। এবার দেখুন, গভীর সমুদ্রের খনন, ডিপ সি মাইনিং। তো মাটির নিচে থেকে নমুনা সংগ্রহ করা হয়। দেখুন এখানে বিভিন্ন জাহাজ দেখানো আছে, সেই তারা কি করছে, সমুদ্র বক্ষের যে নমুনা, স্যাম্পল, সেটা কালেক্ট করছে। এবং এরকম অনেক প্রকল্প আছে। আমেরিকার ন্যাশনাল সায়েন্স ফাউন্ডেশন আছে, তারা এরকম অনেক এক্সপিডিশন চালায়, যেখানে মাটির নিচেকার বিভিন্ন রকম স্যাম্পল কালেক্ট করা হয়, এবং সেটাকে পরীক্ষাগারে পরীক্ষা করা হয়। তো সেখানে অনেক কিছু তথ্য উঠে আসে, অনেক কিছু তথ্য। যেমন এখানে কি, এখানে বলা হচ্ছে মাত্র 2 কিলোমিটার গভীরতায় তীব্র তাপপ্রবাহের অস্তিত্বে ম্যাগমা চেম্বারের উপস্থিতি এলাকা। আমরা এতক্ষণ লাভা লাভা বলছি, আজকে লাভা বেরোচ্ছে কিনা আমরা দেখতে পাচ্ছি না, কিন্তু পরীক্ষা করে কি দেখা যাচ্ছে, ওই শৈলশিরার খুব কাছাকাছি, মাত্র 2 কিলোমিটার নিচে তাপ প্রবাহ আছে, অর্থাৎ আশপাশে কোথাও লাভা আছে, ম্যাগমা চেম্বার আছে, মানে সেখান থেকে নিশ্চিতভাবে লাভা বেরিয়ে আসছে। এটা একেবারে প্রমাণ করে দেখা যাচ্ছে, একেবারে স্যাম্পল নিয়ে আমরা সেই জায়গায় পৌঁছে গেছি বলা যায়। লাভা যেখান থেকে বেরোচ্ছে সেই জায়গায় আমরা পৌঁছে গেছি জাহাজ নিয়ে। তাহলে এটা একটা প্রমাণ যে তাহলে লাভা কিন্তু বেরিয়ে আসছে, লাভা বেরিয়ে আসছে। তো লাভা বেরিয়ে আসা মানেই সেটা নতুন ভূত্বক তৈরি করবে, এর কোনো সন্দেহ নেই। এটা একটা দিক। আর একটা হচ্ছে, যেটা একটু আগেও বলছিলাম, যে অবক্ষেপের বয়স, যত আমরা শৈলশিরা থেকে দূরে যাব তত দেখা যাবে শিলার বয়সটা অনেকটা বেড়েছে, অর্থাৎ সেটা প্রাচীন শিলা। এটা কেন হচ্ছে, কি করে হচ্ছে? নতুন নতুন না বেরোলে এটা হওয়ার কথাই নয়। একই কাছাকাছি একই অঞ্চল, সেখানে আলাদা আলাদা সময়ে আলাদা আলাদা সময়কার শিলা পাওয়া যাচ্ছে, এটা কেন হবে? এর কারণ হচ্ছে নতুন ভূত্বক তৈরি হচ্ছে। এবং এটা যে প্রকল্প 1968 সালে এই ইউএস ন্যাশনাল সায়েন্স ফাউন্ডেশন, যেটা ইউনাইটেড স্টেটস ন্যাশনাল সায়েন্স ফাউন্ডেশন, নামটা মনে রাখবেন, কাদের এটা প্রোগ্রাম ছিল, প্রোগ্রামটার নাম হচ্ছে জয়েডিস, জয়েন্ট ওশনোগ্রাফিক ইনস্টিটিউশন ফর ডিপ আর্থ স্যাম্পলিং। এগুলো আমরা পরে পাবো, আবার ডিটেলে বলা আছে। তো জয়েন্ট ওশনোগ্রাফিক ইনস্টিটিউশন ফর ডিপ আর্থ স্যাম্পলিং, জয়েডিস।
এটা একটা গ্লোমার চ্যালেঞ্জার নামক একটা জাহাজে এক্সপিডিশনটা চালানো হয়। এটা মনে রাখবেন, এমসিকিউ তো হবে এখান থেকে। কোন সংস্থা থেকে দেয়া হয়, প্রজেক্টটার নাম কি ছিল? তো জয়েডেস ছিল প্রজেক্টটা, জয়েন্ট ওশনোগ্রাফিক ইনস্টিটিউশন ফর ডিপ অ্যাসেম্বলি। অনেক সময় সাল কোন বছরে জিজ্ঞাসা করা হয়, তো 1968 করা হয়েছিল এটা। এটা মোস্ট ইম্পর্টেন্ট। আর কি, শৈলশিরার মধ্যে সমান্তরাল ফাটল ফাটল পাওয়া গেছে। আজকে আমি জাহাজ নিয়ে গেলাম, আজকে আমি লাভা প্রবাহ দেখতে পাচ্ছি না, কিন্তু আমি কি দেখতে পাচ্ছি? ফাটল আছে। সেই ফাটলে একেবারে নতুন ব্যাসল্ট লাভা পাওয়া যাচ্ছে। সুতরাং নতুন লাভা কিন্তু বেরিয়ে আসছে, এটা প্রমাণ হয়ে যাচ্ছে। ডিপ সি মাইনিং, তার মাধ্যমে এটা প্রমাণ হয়ে যাচ্ছে। আরেকটা জিনিস দেখুন, ভূমিকম্পের উপস্থিতি, আর্থকোয়েক জিনিসটা কি? ভূমিকম্প তো সব জায়গাতেই হয়, তা ভূমিকম্পটা কি প্রমাণ হিসেবে কাজ করছে? আচ্ছা, আপনাদের একটা প্রশ্ন করি, ভূমিকম্প সাধারণত কত গভীরতায় দেখতে পাওয়া যায়? এটা প্রথমে বলুন, তারপরে প্রমাণটা আরো পরিষ্কার বোঝা যাবে কেন এটাকে একটা প্রমাণ হিসেবে ধরা হচ্ছে। কত গভীরতায় ভূমিকম্প দেখা যায় বলুন তো? এটা কিন্তু একটা এমসিকিউ কোয়েশ্চেন। কত গভীরতায় ভূমিকম্প দেখা যায়, একটু মেসেজ করে বলুন তো। সাধারণ ভূমিকম্প না, 700 কিলোমিটার গভীরতায় সাধারণ ভূমিকম্প কি করে হবে? আচ্ছা বলুন তো, ভূমিকম্প যখন হচ্ছে আমরা বলি পাত ধাক্কাধাক্কি করছে, ভূমিকম্প হচ্ছে, তো পাত কত গভীরতায় আছে? 700 কিলোমিটার গভীরতাতে পাত আছে? একদম এক্সাক্ট আনসারটা হচ্ছে 16 কিলোমিটার গড় আমাদের ভূপৃষ্ঠে। ম্যাক্সিমাম 100 কিলোমিটার গভীরতায় দেখা যেতে পারে, কেন? কারণ একটা পাত ম্যাক্সিমাম 100 কিলোমিটার পর্যন্ত নিচে রয়েছে গড়ে, মোটামুটি বলতে পারি আমরা একটা ভূতকীয় পাত 100 কিলোমিটার গভীরতায় রয়েছে। তার নিচে ভূমিকম্প হবে কি করে? সলিড কিছু থাকলে তো কম্পন হবে, তার নিচে তো তরল, তার তার নিচে তো অ্যাস্টেনোস্ফিয়ার, তাই না? তাহলে ভূমিকম্পের যে গড় গভীরতা, ভূমিকম্পের একদম কেন্দ্র যেটা, সেটা মোটামুটি 16 কিলোমিটারে থাকে সাধারণ অবস্থায়। আমাদের ভূপৃষ্ঠে যে ভূমিকম্প হয় ম্যাক্সিমাম 100 কিলোমিটার থাকে গভীরতায়, তার নিচে থাকার কথা নয়, কারণ তার নিচে সলিড নেই। কে ধাক্কাধাক্কি করবে? তরল ধাক্কা হলে কি আর এত ভূমিকম্প, এত কম্পন হয়? তরল ধাক্কাধাক্কি করলে এত কম্পন হয় না। তাহলে 700 কিলোমিটার গভীরতাতে কোথায় কঠিন অংশ গেল যাতে করে সেখানে ভূমিকম্প হচ্ছে? এইখানে একটা ঘটনাই হতে পারে যে মহাসাগরীয় ভূত্বক কোথাও মহাদেশীয় অংশের নিচে দিয়ে প্রবেশ করে এতটা দূর পর্যন্ত চলে গেছে, এবং সেটা প্রায় কঠিন অবস্থাটা তার কিছুটা অস্তিত্ব বজায়, পুরোটা কঠিন থাকে না কারণ গলে যায়, কিন্তু সেটা যেহেতু একটা খুব কঠিন মেটেরিয়াল দিয়ে তৈরি ব্যাসল্ট, চট করে সেটা গলে না। তো 700 কিলোমিটার গভীরতাতে ভূমিকম্প পাওয়া যাওয়ার থেকে আমরা বলতে পাচ্ছি যে কোথাও অন্তর্ধান হচ্ছে, না হলে এত কিলোমিটার গভীরতায় কঠিন অংশ কি করে থাকবে, কি করেই বা ভূমিকম্প হবে? তাহলে ভূমিকম্পের কেন্দ্র 700 কিলোমিটার গভীরতায় থাকার অর্থ হচ্ছে অন্তর্ধান হচ্ছে, কোথাও কোথাও ভেতরে ঢুকে যাচ্ছে। ঠিক আছে, তো এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটা বিষয়। আচ্ছা, আরেকটা এখানে হিট ফ্লো, তাপীয় প্রবাহের পার্থক্য। মহাদেশীয় শিলার যে তেজস্ক্রিয় মৌলের পরিমাণ, সেটা সামুদ্রিক শিলার থেকে বেশি।
তেজস্ক্রিয় পদার্থের ভাঙনের ফলে মহাদেশীয় যে তাপ, মহাদেশীয় অংশে অনেক বেশি তাপটা বেশি দেখতে পাওয়া যায়, তারতম্যটা দেখা যায়। আরেকটা বিষয় হচ্ছে গ্র্যাভিটি অ্যানোমালি। গ্র্যাভিটি অ্যানোমালি কি আপনাদের জানা আছে? গ্র্যাভিটি অ্যানোমালি, যেহেতু এখানে ভয়েস করা সম্ভব নয়, আপনাদের হয়তো এটা লেখা সম্ভব হবে না। গ্র্যাভিটি অ্যানোমালিটা একটু হ্যাঁ, স্তনোস্ফিয়ারের উপরে ভূমিকম্প হবে, ঠিকই বলেছেন, যেটা নিয়ে বলছিলাম এতক্ষণ আদিত্য। আচ্ছা, আপনাদের গ্র্যাভিটি অ্যানোমালি কাকে বলে এটা জানা আছে কি, বা এই মুহূর্তে মনে পড়ছে আপনাদের? একটু হ্যাঁ কিংবা না বলুন তো। গ্র্যাভিটি অ্যানোমালি, অভিকর্ষ অসঙ্গতি, এটা খুব গুরুত্বপূর্ণ কনসেপ্ট, বলুন। হ্যাঁ কিংবা না বলুন, হয় আপনি জানেন নয়তো জানেন না, চুপ থাকবেন না, বলুন। আতিউর রহমান বলছেন জানেন, আদিত্য বলছে না মনে নেই, আর বাকিরা মনে নেই, সৌমেন বলছে মনে নেই। আচ্ছা ঠিক আছে, দেখুন, প্রথমে অভিকর্ষ অসঙ্গতি বুঝতে গেলে অভিকর্ষ বুঝতে হবে, কেন অসঙ্গতি বলা হবে সেটা বুঝতে হবে। অভিকর্ষ মানেটা আপনারা জানেন যে প্রত্যেক বস্তুকে পৃথিবী তার কেন্দ্রের দিকে আকর্ষণ করছে, অভিকর্ষ। এখন পৃথিবীর বিভিন্ন জায়গাতে অভিকর্ষের মান বিভিন্ন হয়, কারণ কি, পৃথিবীর কেন্দ্রে থেকে কিন্তু অভিকর্ষটা আসছে, তো কেন্দ্রের কাছাকাছি যেসব জায়গা সেখানে অভিকর্ষের মান বেশি হয়, কেন্দ্রের দূরবর্তী জায়গাতে অভিকর্ষ কম হয়। এই কারণে মেরু অঞ্চলে অভিকর্ষ বেশি হয়, নিরক্ষীয় অঞ্চলে অভিকর্ষ কম হয়, কারণ নিরক্ষীয় অঞ্চলটা অনেক বেশি প্রসারিত, চওড়া, কেন্দ্র থেকে অনেক দূরে রয়েছে। এটা বেসিক বিষয় অভিকর্ষের। এবার দেখুন, আমরা এটা থেকে বলি যে আমাদের নিরক্ষীয় অঞ্চলে এত অভিকর্ষ হতে পারে, অভিকর্ষের মান আমরা অঙ্ক কষে হিসাব করতে পারি। নিরক্ষীয় অঞ্চলে কাছাকাছি জায়গাতে এইটা অভিকর্ষ হবে, আর একটু ওপরে একটু হবে, মেরু অঞ্চলে এটা হবে, বা স্পেসিফিক কোনো জায়গাতে কত হবে সেটা আমরা অঙ্ক কষে বলতে পারি। দূরত্বের সাথে সাথে আর একটা বিষয়ের উপর অভিকর্ষ নির্ভর করে, সেটা হচ্ছে শিলার ঘনত্ব, ডেন্সিটি। শিলার ঘনত্ব বেশি হলে অভিকর্ষের মানটা বেশি হবে। আচ্ছা, আপনারা এটা জানেন যে যেমন বৃহস্পতি অনেক উপগ্রহ, বৃহস্পতির ভর অনেক বেশি, তার অভিকর্ষের পরিমাণও বেশি। তো এটা বেসিক বিষয় যে যে কোনো ভারী শিলা, ঘনত্বযুক্ত শিলা, তার অভিকর্ষের পরিমাণ সেখানে বেশি হবে সেই জায়গাতে। তো এই দুটোর উপর ভিত্তি করে আমরা কোনো জায়গার কোনো এলাকার অভিকর্ষের মান বের করতে পারি, এত হওয়া উচিত, এত হবে, নর্মালি আমরা বলতে পারি। এবার আমরা যন্ত্র দিয়ে পরিমাপ করে দেখি যে সেই জায়গাতে অভিকর্ষের মান কত আসছে, কত হতে পারে, আর কত আসছে। এখন এই দুটো যদি সমান হয় তাহলে কোনো অভিকর্ষ অসঙ্গতি নেই, যা হওয়া উচিত সেটাই আছে, অসঙ্গতি নেই, সঙ্গতি আছে। যদি অভিকর্ষের মানটা বেশি হয় কিংবা কম হয়, তখনই আমরা বলি অভিকর্ষ অসঙ্গতি, মিলছে না, যা হওয়া উচিত সেটা হচ্ছে না, এটাই অভিকর্ষ অসঙ্গতি, গ্র্যাভিটি অ্যানোমালি। এবার এইটা যখন পজিটিভ হচ্ছে তখন আমরা বলছি ধনাত্মক অভিকর্ষ বিচ্যুতি, পজিটিভ গ্র্যাভিটি অ্যানোমালি। যখন ঋণাত্মক হচ্ছে তাহলে হচ্ছে নেগেটিভ গ্র্যাভিটি অ্যানোমালি। পজিটিভ আর নেগেটিভ দুরকম হতে পারে, খুব সাধারণ বিষয়। অভিকর্ষের যা মান হওয়া উচিত তার থেকে বেশি অথবা কম, তাকে আমরা বলছি অসঙ্গতি। এখন মহীখাত অঞ্চলে যেখানে খাত রয়েছে, আমরা তো বলছি অন্তর্ধান হচ্ছে, আমরা তো দেখতে পাচ্ছি না অন্তর্ধান হচ্ছে, কিন্তু আমরা খাতটা দেখতে পাচ্ছি যে এইখানে সমুদ্র আর স্থলভাগের মিলনস্থলে খাত রয়েছে।
সেই খাতে অভিকর্ষ মাপা হচ্ছে, দেখা যাচ্ছে সেখানে ঋণাত্মক বিচ্যুতি দেখা যাচ্ছে। কেন ঋণাত্মক বিচ্যুতি হবে? তখন ভাবা হচ্ছে যে এই জায়গাতে ভূত্বকীয় শিলা গলে যাচ্ছে, সমুদ্রবক্ষের যে অংশটা ভেতরে ঢুকে গেল সেটা গলে যাচ্ছে। গলে গেলে কি হবে? ঘনত্ব কমে যাচ্ছে। এই জন্যে সেখানে ঋণাত্মক অভিকর্ষ বিচ্যুতি দেখা যায়। কারণ আমরা জানি সমুদ্রের ভূত্বক হচ্ছে সবচেয়ে ভারী, সেখানে পজিটিভ হওয়া উচিত, অভিকর্ষ বিচ্যুতি নেগেটিভ হওয়া উচিত নয়, কিন্তু নেগেটিভ আছে। খাত অঞ্চলে নেগেটিভ অভিকর্ষ বিচ্যুতি দেখা যায়। কেন দেখা যাবে? ঋণাত্মক অভিকর্ষ বিচ্যুতি কেন দেখা যাবে? কারণ সেখানে অন্তর্ধান হচ্ছে। অন্তর্ধান হলে গলে যাচ্ছে, শিলার ঘনত্ব কমে যাচ্ছে, ঋণাত্মক অভিকর্ষ বিচ্যুতি হচ্ছে। এবার বলুন পুরো কনসেপ্টটা বোঝা গেছে কিনা। এই দুটো, এটা খুব গুরুত্বপূর্ণ, এটা আইসোস্ট্যাসির একটা খুব গুরুত্বপূর্ণ পার্ট। আবার একটু মেসেজ করে জানাবেন কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে কিনা। রেসপন্স করুন, কারোর থেকে আমি শুনতে পাচ্ছি না। একটু মেসেজ করে বলুন অভিকর্ষ অসঙ্গতি বোঝা গেল কিনা। ট্রান্সফর্ম ফল্টে আমি এখনো আসিনি, ট্রান্সফর্ম ফল্টে আমি এখনো আসিনি। কনসেপ্ট আরেকবার বলছি, দেখুন যে কোনো পৃথিবীর যে কোনো জায়গায় আমরা, সৌমেন বলছেন আরেকবার বলুন, বাকিরা বলছেন বুঝেছি। ট্রান্সফর্ম ফলটা বলছি, ট্রান্সফর্ম ফলটা আমাকে আসেনি। দেখুন অভিকর্ষ সংখ্যাটা আরেকবার বলি, যে কোনো জায়গায় অভিকর্ষের মান যা হওয়া উচিত তার থেকে কম বেশি হয় হলেই আমরা বলি অসঙ্গতি হয়েছে, মিলছে না, অসঙ্গতি দেখা গেছে। দুটো কারণে অসঙ্গতি হতে পারে। এক, কেন্দ্র থেকে দূরে থাকলে, আর একটা শিলার ঘনত্ব কম বেশি হলে। এবার সমুদ্রের যেখানে খাত রয়েছে, যেখানে সমুদ্র খাত, সেই জায়গাতে ঋণাত্মক দেখা যাচ্ছে বিচ্যুতি। এখন সমুদ্রের যে ভূত্বক সেটা সবচেয়ে ভারী, ব্যাসল্ট শিলা দিয়ে তৈরি, খুব ঘন, সেখানে কি করে নেগেটিভ হয়? সেটা তো পজিটিভ হওয়ার কথা, কিন্তু সেখানে নেগেটিভ বিচ্যুতি দেখা যাচ্ছে। তো আমরা বলছি কি, যেহেতু ওই খাত অংশে সামুদ্রিক ভূত্বক নিচে প্রবেশ করছে এবং গলে যাচ্ছে, সেজন্য ওই জায়গার ঘনত্বটা কম। এটাই হচ্ছে ঋণাত্মক অভিকর্ষ বিচ্যুতির কারণ। এবার এটার মানেই দাঁড়াচ্ছে যে সামুদ্রিক ভূত্বক কোথাও নিচে ঢুকে যাচ্ছে, কোথাও প্রসারিত হচ্ছে, কোথাও নিচে ঢুকে যাচ্ছে, অর্থাৎ অন্তর্ধান ঘটছে, হারিয়ে যাচ্ছে। এটা একটা প্রমাণ। বোঝা গেছে? সৌমেন বলুন। রেসপন্স করুন। আচ্ছা বেশ, ঠিক আছে। তাহলে অভিকর্ষ বিচ্যুতি হচ্ছে একটা গুরুত্বপূর্ণ প্রমাণ। এবার ট্রান্সফর্ম চ্যুতি, দেখুন যেখানে মধ্য মহাসাগরীয় শৈলশিরা আছে, আটলান্টিক মহাসাগরের তলদেশে মধ্য মহাসাগরীয় শৈলশিরা যেখানে আছে, সেখানে
চ্যুতি দেখতে পাওয়া যায়। ফাটলদের কথা আগে বলছিলাম, এবং সেখানে চ্যুতি আছে। কিরকম চ্যুতি? না পরস্পর সমান্তরাল চ্যুতি। এখানে দেখুন, ছবিটা দেখলে বুঝতে পারবেন। এই যে অংশটা, এটা একটা চ্যুতির একটা ফল্ট লাইন, এটা একটা ফল্ট লাইন, এটা একটা ফল্ট লাইন, এর একটা ফল্ট লাইন। এবার এরা পরস্পর বিপরীত দিকে সরে যাচ্ছে এই ফাটল বরাবর। এই চ্যুতি, ফার্স্ট অফ অল চ্যুতি তৈরি হয়েছে, চ্যুতি মানেই সেখানে ফাটল থাকবে, এবং ফাটল বরাবর এরা পরস্পরের বিপরীত দিকে ঠিক 90 ডিগ্রি অ্যাঙ্গেলে একটা থেকে আর একটা দূরে সরে যাচ্ছে। এই ট্রান্সফর্ম চ্যুতিটা পুরো মধ্য মহাসাগরীয় শৈলশিরা জুড়ে আটলান্টিক মহাসাগরের মাঝ বরাবর এটা দেখতে পাওয়া যায়। তো এটা খুব গুরুত্বপূর্ণ একটা আবিষ্কার, একটা থেকে একটা বিচ্ছিন্ন। এবার এটা পরস্পর বিপরীত দিকে সরে যাওয়ার কারণে কি হচ্ছে? খুব স্বাভাবিকভাবে সেই ফাটল থেকে লাভা বেরিয়ে আসবে, খুব সাধারণ বিষয় এটা। এখানেও কিন্তু সেই জিনিসটাই দেখতে পাওয়া যায়, লাভা বেরিয়ে আসছে এবং ধীরে ধীরে প্রসারণ হচ্ছে, চ্যুতি বরাবর সরে যাচ্ছে। এটা একটা প্রমাণ যে এখানে চ্যুতি রয়েছে, ফাটল রয়েছে, সরে যাচ্ছে, ফাটল বরাবর সরে যাচ্ছে। তো ট্রান্সফর্ম চ্যুতি বোঝা গেল? রেসপন্স করুন একটু। একটু জানাবেন, একটু একটু রেসপন্স করুন, প্রত্যেকে একটু রেসপন্স করুন। মানে বুঝতে পেরেছেন কিনা আর কি আরেকবার বলবো, আমাকে জানাবেন সেটা পরপর। বলুন, মেসেজ করে বলুন সবাই। দেখুন, মধ্য আটলান্টিক শৈলশিরা জানেন, আটলান্টিক মহাসাগরের মাঝ বরাবর রয়েছে, একদম সমুদ্রের নিচে, সমুদ্রের ভূত্বকে মধ্য মহাসাগরীয় শৈলশিরা আমরা বলছি। তো সেই শৈলশিরা বরাবর চ্যুতি দেখতে পাওয়া যায়, ফল্ট, ফাটল পরপর পরপর একদম পুরো মধ্য মহাসাগরীয় শৈলশিরা জুড়ে এই ফাটলটা রয়েছে, এবং সেখানে যে চ্যুতি রয়েছে, ফাটল আছে এবং সেই ফাটল বরাবর কিন্তু চ্যুতিটাও দেখতে পাওয়া যায়। সেই চ্যুতিটা পুরো মহাসাগরের মাঝ বরাবর রয়েছে, শৈলশিরা বরাবর রয়েছে। এবার সেই অংশে ফাটলটের ভূখণ্ডগুলো পরস্পর বিপরীত দিকে সরে যাচ্ছে, যেটা আমরা ছবিতে দেখলাম, পরস্পর বিপরীত দিকে সরে যাচ্ছে। যে কোনো চ্যুতি কখন আমরা বলি? যখন স্থানচ্যুত হয়, সরে যায়, তখনই আমরা চ্যুতি বলি। চ্যুতি মানেই হচ্ছে স্থানচ্যুত হওয়া, যেখানে ছিল সেখান থেকে সরে যাওয়া। তো এখানে দেখুন তীর চিহ্ন দিয়ে দেখানো আছে দিকগুলো, কোন দিকে কোন দিকে সরে যাচ্ছে, পরস্পর বিপরীত দিকে সরেছে। এখন হ্যারি হেসের সময় এটা বলা হয়েছিল, তারপরে দেখা যাচ্ছে কি এগুলো পাতের কারণে হচ্ছে, মানে পাত রয়েছে, তারা পরস্পর দূরে সরে যাচ্ছে এবং সাথে সাথে ভূখণ্ডে চ্যুতি দেখা যায়। পাতের সাথে সাথে যদি সরে যায় তো সেখানে স্বাভাবিকভাবে ফাটল দেখা যাবে, চ্যুতি দেখা যাবে। তো এই যে চ্যুতি, এটাকে বলা হচ্ছে ট্রান্সফর্ম চ্যুতি, ট্রান্সফর্ম ফল্ট। এই ফাটল সেখান থেকে ভূত্বকের স্খলন, সরে যাওয়া। তো এটা হচ্ছে মানে কি? যদি দুটো পাত পরস্পর সরে যায়, চ্যুতি ফাটল যদি পরস্পর দূরে সরে যায়, মাঝখান থেকে লাভা বেরিয়ে আসবে, মাঝখান থেকে লাভা বেরিয়ে আসবে এবং সেটা নতুন ভূত্বক তৈরি করবে, শৈলশিরা তৈরি করবে। এটাই এটাই একটা প্রমাণ, ট্রান্সফর্ম ফল্টের এটা প্রমাণ। বোঝা গেল? ঝটপট রেসপন্স করুন।
বেশ, এটা হলো একটা। এরপর ক্রিটিসিজম পড়ব, তারপর আরো কিছু প্রমাণ আছে সেগুলো জানবো। ক্রিটিসিজমটারও আগে আমরা আরো দু একটা বিষয় বলবো। সেটা হচ্ছে কি, একটা হচ্ছে সার্পেন্টাইন ভবন। সার্পেন্টাইন, সার্পেন্টাইন একটা ঘটনা। সার্পেন্টাইন একটা ঘটনা যার ফলে একটা পদার্থ তৈরি হয় যেখানে পেরিডোটাইট শিলা দেখা যায়। পেরিডোটাইট শিলা, সার্পেন্টাইনের মধ্যে পেরিডোটাইট শিলা দেখতে পাওয়া যায়। এখন এই সার্পেন্টাইন ভবন কোথায় হয়? পরিচলন স্রোতের কারণে, পরিচলন স্রোতের কারণে সার্পেন্টাইন ভবন হয়। কোথায় হয়? অ্যাসথেনোস্ফিয়ারে হয়। পরিচলন স্রোত হচ্ছে এবং একটা মিক্সিং হচ্ছে। সার্পেন্টাইন ভবনটাকে আমরা কিভাবে বলতে পারি? এটা মিক্সিং হচ্ছে। মিক্সিং হয়ে পেরিডোটাইট শিলা সমৃদ্ধ একটা পদার্থ তৈরি হচ্ছে। পেরিডোটাইট শিলা মিশ্রিত একটা পদার্থ তৈরি হচ্ছে। তো এটা কোথায় দেখা যাওয়ার কথা? অ্যাসথেনোস্ফিয়ারের মধ্যে। এই পেরিডোটাইট শিলা সমৃদ্ধ সার্পেন্টাইন খনিজটা অ্যাসথেনোস্ফিয়ারে দেখা যাওয়ার কথা, কিন্তু সেটা কোথায় দেখা যাচ্ছে? শৈলশিরার কাছে। পেরিডোটাইট শিলা দিয়ে তৈরি। পেরিডোটাইট হচ্ছে অতি ক্ষারকীয় শিলা, ঠিক আছে? শিলা অধ্যায়ে আমরা জানবো। পেরিডোটাইট হচ্ছে একটা অতি ক্ষারকীয় শিলা। এখন সেই পেরিডোটাইটটা কোথায় তৈরি হচ্ছে? সেটা তৈরি হচ্ছে অ্যাসথেনোস্ফিয়ারের উপরে পরিচলন স্রোতের কারণে। তা সেটা অ্যাসথেনোস্ফিয়ারের ভেতরে থাকবে, সেটা বাইরে কি করে আসবে? বাইরে কিন্তু আমরা পাচ্ছি, বাইরে পাচ্ছি শৈলশিরার কাছে পাচ্ছি সার্পেন্টাইন খনিজ। তার মানে কোথাও লাভাটা প্রবাহিত হচ্ছে বাইরে, তবে না সেটা আসছে। তাহলে নতুন ভূত্বক তৈরি হচ্ছে, সেটা নিয়ে কোনো সন্দেহ নেই। বলুন, এটা বোঝা গেল? সার্পেন্টাইন ভবনের কথা বললাম, সেটা বোঝা গেল কি একটু বলবেন? এটা একটা খুব গুরুত্বপূর্ণ টার্ম। এই টেকটনিক পোর্শনে অনেক কিছু এরকম জিনিস আছে যেখান থেকে প্রচুর প্রশ্ন হবে, এমসিকিউ তৈরি হবে। কি শিলা থাকে এর মধ্যে? হ্যাঁ, পেরিডোটাইট শিলা সমৃদ্ধ বা সার্পেন্টাইন ভবনটা কোথায় হয়, কেন হয়, কি কারণে হয়, অনেক কিছু প্রশ্ন এখান থেকে হতে পারে, এমসিকিউ হতে পারে। বলুন, বোঝা গেল কি যায়নি? দেরি হচ্ছে আপনাদের রেসপন্স আসতে। আদিত্য বলছেন বোঝা গেছে, বাকিরা? বেশ, একটু পয়েন্টগুলো একটু মনে রাখবেন। আমি যেগুলো বলছি নোটসের মধ্যেও আছে, যে এই জায়গা থেকে প্রশ্ন হয়। যখন পড়বেন শুধু পড়ার জন্য পড়বেন না, শুধু জানার জন্য পড়লে হবে না। কোন জায়গা থেকে এমসিকিউ হতে পারে সেটা কিন্তু ধাঁচ করে নিতে হবে, আন্দাজ করে নিতে হবে যে এইটা একটা জায়গা যেখান থেকে এমসিকিউ হতে পারে। শুধু পড়লে, শুধু কনসেপ্ট ক্লিয়ার থাকলে কিন্তু পরীক্ষা পাস করতে পারবেন না। দুটো জিনিস একসাথে সাইমালটেনিয়াসলি করতে হবে। এক নম্বর হচ্ছে কনসেপ্ট ক্লিয়ারেন্স, দু নম্বর হচ্ছে ইনফরমেশন। ভূগোল ইনফরমেশন ছাড়া হয় না। আবার শুধু ইনফরমেশন তাহলে হবে না, কনসেপ্টে সমস্যা হয়ে যাবে। যে প্যালিওম্যাগনেটিজম বলুন বা গ্র্যাভিটি অ্যানোমালি বলুন, যত যা আছে কনসেপ্ট, এগুলো ক্লিয়ার না থাকলে কখনোই পরীক্ষা পাশ করতে পারবেন না বা সেই জায়গাতে পৌঁছাতে পারবেন না যেখানে যতটা প্রয়োজন। তো এটা একটা দিক। তো এই হচ্ছে বিষয়, শার্পেন্টাইন। এবার এই তত্ত্বের কিছু ক্রিটিসিজম আছে। কি ক্রিটিসিজম, কি সমালোচনা? সেটা হচ্ছে, প্রথমত, নতুন ভূত্বক যে হারে তৈরি হচ্ছে একই হারে যদি অন্তর্ধান হয় তাহলে তো প্রসারণ হবে না। ধরুন আমরা বলছি
নতুন ভূত্বক তৈরি হচ্ছে, ভালো কথা। আবার আমরা বলছি ভূত্বক ধ্বংস হয়ে যাচ্ছে, ভালো কথা। তাহলে ভূত্বক তৈরিও হচ্ছে, ধ্বংস হচ্ছে, তাহলে তো বাড়ার কথা নয়। কিন্তু আটলান্টিক মহাসাগর কিন্তু প্রসারিত হচ্ছে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। 2 সেন্টিমিটার প্রতি বছর, এটা মনে রাখবেন, এমসিকিউ হতে পারে। ডান দিকে 1 সেন্টিমিটার, বাম দিকে 1 সেন্টিমিটার, টোটাল 2 সেন্টিমিটার কিন্তু আটলান্টিক মহাসাগর সরে যাচ্ছে, এটা নিশ্চিত। তো পুরাতন ভূত্বক এর থেকে যত না ধ্বংস হচ্ছে, তার থেকে বেশি দ্রুত হারে কিন্তু প্রসারণ হয়ে যাচ্ছে। সেই কারণে প্রসারণটা হওয়া সম্ভব হচ্ছে। যাই হোক, এটা একটা দিক। আর একটা দিক হচ্ছে এনার্জি, শক্তি। হ্যারি হেজ কিন্তু পাত সংস্থানের কথা বলেননি। তিনি জানতেন না পাত সংস্থান বলে কিছু হয়, কারণ তিনি 1960-এ মতবাদ দিয়ে দিচ্ছেন 1965-র পর পাত সংস্থানের বিবর্তন শুরু হচ্ছে। পাত সংস্থান বিষয়টা আসছে 1965-র পর। সুতরাং একটা মহাদেশ কি করে চলনশীল হয়ে, একটা মহাসাগর কি করে চলনশীল হয়ে পড়লো, সেটা কিভাবে প্রসারিত হচ্ছে, কি এমন শক্তি আছে, শুধু পরিচলন স্রোতের কারণে এটা হচ্ছে, সেটা স্পষ্ট নয়। তো তার তত্ত্বে কিন্তু এটা স্পষ্ট হয় না যে এত শক্তি কোথা থেকে আসছে, যাতে করে মহাদেশগুলো পর্যন্ত, মহাসাগরগুলো পর্যন্ত সরে যাচ্ছে। এটা স্পষ্ট নয় তার তত্ত্বে। এটা একটা দিক। তো এইগুলো তার তত্ত্বের সমালোচনা বল। যদিও পরবর্তীকালে পাত সংস্থান তত্ত্ব যখন এলো, তখন কিন্তু এই সি4 স্প্রেডিং তত্ত্বটা আরো বেশি প্রতিষ্ঠা পেয়ে গেল, আরো বেশি কিন্তু প্রতিষ্ঠা পেয়ে গেল। কারণ পাতগুলো চলাচল করলে তার সাথে সাথে দেশ মহাসাগরগুলো চলাচল করবে, এবং পাতের অন্তর্ধানের বিষয়গুলো সেখানে চলে আসছে। এই তো এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। আর একটা দিক হচ্ছে, যেমন জয়ডেশ সংক্রান্ত একটা বিষয় এসেছিল, তেমন ফেমাস 1968-তে গ্লোমার চ্যালেঞ্জার জাহাজ নামানো হলো আমেরিকা থেকে। 1971 নাগাদ আমেরিকা আর ফ্রান্স এদের যৌথ উদ্যোগে ফেমাস বা ফ্রেঞ্চ আমেরিকান মিড ওশেন আন্ডার সি স্টাডি, ফ্রেঞ্চ আমেরিকান মিড ওশেন আন্ডার সি স্টাডি ফেমাস 1971 সালে এই একটা প্রজেক্ট চালানো হয়। সমুদ্রের গভীরে নমুনা সংগ্রহের জন্য এই প্রজেক্টটা চালানো হয়, ফ্রেঞ্চ আমেরিকান মিড ওশেন আন্ডার সি স্টাডি, 1971। তো সেখানেও ভূত্বকের 2 থেকে 3 কিলোমিটার গভীরতায় নমুনা সংগ্রহ করা হয়। আটলান্টিকের নিচে তাপ প্রবাহের কথা সেখানে জানা যায়। অর্থাৎ পুরাতন সমীক্ষাকে সমর্থন করে। ফ্রেঞ্চ আমেরিকান মিড ওশেন আন্ডার সি স্টাডি। তো এই দুটো প্রোগ্রামের কথা মনে রাখবেন। এগুলোকে আমরা চূড়ান্ত প্রমাণ হিসেবে ধরতে পারি, কারণ এগুলো একদম পারফেক্ট স্যাম্পল কালেকশন করে তবে বলা হচ্ছে যে হ্যাঁ, সত্যি সত্যি এখানে এই জিনিসগুলো ঘটছে। তো এতগুলো প্রমাণ থাকার পরে আমরা বলতে পাচ্ছি যে এই জিনিসটা ঘটছে। আচ্ছা, বয়স সংক্রান্ত বিষয়ে আর একটা বিষয় উল্লেখ করা হয়নি, সেটা হচ্ছে কি, আমরা এই সমস্ত সমুদ্রের বক্ষের তলদেশ যদি ঘুরে ফেলা হয়, খুঁজে ফেলা হয়, কখনোই আমরা 18 কোটি বছর এর প্রাচীন সমুদ্রবক্ষ সেটা পাবো না। অর্থাৎ 18 কোটি বছর আগের শিলা পাবো না। এখন তাতে কি এলো গেল, কেন আমরা এটাকে ধরছি বলতে পারবেন? 18 কোটি বছর আগের শিলা সমুদ্রের নিচে পাওয়া যাচ্ছে না, কেন পাওয়া যাচ্ছে না?
বা এটা না পাওয়া যাচ্ছে তাতে আমাদের কি এলো গেল? কেন আমরা এটাকে একটা প্রমাণ হিসেবে বলতে পারি? আচ্ছা, আমাদের পৃথিবীর বয়স কত সেটা বলুন। পৃথিবীর বয়স কত? কবে পৃথিবীটা তৈরি হয়েছে? কতদিন আগে? ঠিক 460 কোটি। তো 460 কোটি বছর আগে পৃথিবী উৎপত্তি হলো, তারপর শীতল হলো, প্রিক্যাম্বিয়ান যুগ এলো, ইত্যাদি ইত্যাদি অনেক পরপর পরপর বিভিন্ন যুগগুলো এসেছে। কিন্তু মাত্র 18 কোটি বছর আগের, তার থেকে আগের শিলা কেন আমরা পাচ্ছি না? এটা প্রশ্ন হবে। স্থলভাগে আমরা মোটামুটি 340 কোটি বছর আগেকার শিলা পাই, স্থলভাগে পাই। তা সমুদ্রতেও তো পাওয়া উচিত, কারণ সমুদ্র তো আর এরকম নয় যে সমুদ্রের স্থলভাগটা অনেক পরে তৈরি হয়েছে, আগে কিছু ছিল না পরে তৈরি, সেরকম তো নয়। তো 18 কোটি বছরের বেশি কোথাও শিলা পাওয়া যাচ্ছে না, এটা একটা মিস্ট্রি। সমাধানটা কি হতে পারে? যে 18 কোটি বছরে পুরাতন পাওয়া যাচ্ছে না শিলা এই কারণে, পুরাতন ভূত্বক যত ছিল সবই কিন্তু ধ্বংস হয়ে গেছে অন্তর্ধান হয়ে। অর্থাৎ সমুদ্রবক্ষ প্রসারিত হচ্ছে, তার সাথে সাথে পুরাতন যে ভূত্বক সেটা কিন্তু ধীরে ধীরে অ্যাস্থেনোস্ফিয়ারের মধ্যে ঢুকে যাচ্ছে। আরো পরবর্তী সময় যদি আমরা যাই, তখন কিন্তু আবার সেই আরো পুরাতনগুলো 18 কোটি বছরেরও আগের শিলা আর পাওয়া যাবে না, 10-12 কোটি বছর আগের পাওয়া যাবে না। এরকম যত সময় এগোবে তত ধ্বংস হতে 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 এক সময় সেটা আর পাওয়া যাবে না। তো এটাও কিন্তু একটা প্রমাণ, এটা অবক্ষেপের বয়স থেকে আমরা বলতে পারি যে যতটুকু সামুদ্রিক ভূত্বক আছে সেইখানে এই এই পুরাতন, এর চেয়ে বেশি পুরাতন শিলা আর পাওয়া যাচ্ছে না। ঠিক আছে, এটা প্রশ্ন হতে পারে কত কোটি বছর আগেকার শিলা আমরা পাচ্ছি বা পাচ্ছি না কোন সময় থেকে? তো 18 কোটি বছর পর্যন্ত আমরা পাই। তার চেয়ে প্রাচীন শিলা সমুদ্রে নেই, স্থলভাগে আছে, সমুদ্রতে নেই। এটা হলো। তো এরকম বিভিন্ন রকম প্রমাণ থেকে আমরা বলতে পারি সত্যি সমুদ্রবক্ষের বিস্তৃতি হচ্ছে এবং সত্যি কোথাও আর ধ্বংস হয়ে যাচ্ছে। তারপরে অবক্ষেপ বলতে গেলে আরো অনেক অবক্ষেপ আসে, পিলাজিক যে অবক্ষেপগুলো আছে। নতুন ভূত্বকে আমরা কোথাও অবক্ষেপ পাচ্ছি না, নতুন ভূত্বকে আমরা পিলেজিক অবক্ষেপ পাচ্ছি না। কেন পাচ্ছি না? কারণ সেটা নতুন ভূত্বক বলে, মানে যেটা সমুদ্র শৈলশিরা কাছাকাছি সেখানে পিলেজিক অবক্ষেপটাই নেই। কেন নেই? সমুদ্রের ভূত্বক যদি সব প্রাচীন নাই হবে তাহলে পাওয়া যাওয়ার কথা, কিন্তু যেহেতু সেটা নবীন, বাকিগুলো পুরাতন ছিল, সেখানে পাওয়া যাচ্ছে। নতুন নবীন ভূত্বক তৈরি হচ্ছে বলেই নবীন ভূত্বকে এখনো পর্যন্ত পিলেজিক অবক্ষেপটা আসার অবকাশ হয়নি, সময় হয়নি, আরো পরে সেখানে অবক্ষেপটা আসবে। সুতরাং আমরা বলতে পারছি এটাও কিন্তু একটা প্রমাণ। তো এইভাবে অজস্র অসংখ্য প্রমাণ আছে যেখান থেকে বলা যায় যে সমুদ্রবক্ষের বিস্তৃতি হচ্ছে এবং কোথাও অন্তর্ধানও হচ্ছে। ওকে, বোঝা গেল? পুরো অংশটা থেকে আরো কিছু প্রশ্ন, কিছু জিজ্ঞাসা থাকলে জিজ্ঞাসা করতে পারেন। ওভারঅল বুঝতে পেরেছেন আশা করছি, নতুন বিষয়গুলো ক্লিয়ার হয়েছে সেটাও আশা করছি। আপনারা বলবেন, জানাবেন, ক্লাস কেমন লাগলো সেটাও জানাবেন। ঠিক আছে, একটু মেসেজ করে আমাকে জানাবেন।
ঠিক আছে? ওকে? রেকর্ডেড ক্লাসটা একটু ভালো করে দেখে নেবেন। ভালো করে দেখে নেবেন যাতে করে ওই যে নতুন কনসেপ্ট যেগুলো আপনাদের একটু প্রাথমিকভাবে হয়তো সমস্যা হচ্ছিল, পরে আবার সমাধান হচ্ছে, সেটা একটু রিভিশন করে নেবেন। রিভিশন করে নিলে হ্যাঁ, একদমই তাই। নোটসটা পড়বেন এবং প্রয়োজনে আরেকবার পুরো ক্লাসটা আরেকবার দেখে নেবেন, রেকর্ডিংটা। তাহলে দেখবেন কনসেপ্টের জায়গাগুলো ক্লিয়ার হচ্ছে এবং ইনফরমেশন যেগুলো, কবে তত্ত্বটা এলো, কোন বইতে হ্যারি হেস তার তত্ত্বটা দিয়েছেন, তার পূর্বসূরীরা যেগুলো বলেছিলেন, কিসের ভিত্তিতে তিনি এটা বলেছেন, যাবতীয় সমস্ত বিষয়, এবং এই যে গায়ট যত এখানে অনেক কনসেপ্ট আছে। কনসেপ্টগুলো প্রত্যেকটা কিন্তু খুব ভালো করে চর্চা করবেন, বারবার রিভিশন করবেন, কারণ টেকটনিক পোর্শনটাই সব থেকে বেশি বোঝার বিষয় রয়েছে। কনসেপ্টগুলো ক্ল্যারিটি আসার প্রয়োজন আছে। ঠিক আছে? বেশ, ঠিক আছে, তাহলে আজ এই ক্লাসটা এখানে কমপ্লিট করছি। নমস্কার।